প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসাবে কাকে বেছে নেবেন তা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি চীনকে সরাসরি বেছে নিতে পারেননি। মালয়েশিয়া হয়ে তিনি চীন সফরে যাচ্ছেন। কি নিয়ে আসবেন তিনি সেখান থেকে? এই প্রশ্ন রেখেছিলাম তারেক রহমানের চীন সফর নিয়ে নজর রাখা সাংবাদিক এনায়েত কবিরের কাছে। তিনি প্রথমেই বললেন যে এই সফর দ্বিপাক্ষিক সফর নাকি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা সেটা এখনো পরিষ্কার নয়। বিশেষ করে চীনা রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে দেখা করার পরও চীনা দূতাবাসের পক্ষ থেকে এই সফর নিয়ে কিছুই বলা হয়নি। এমনকি প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকেও এটা যে দ্বিপাক্ষিক সফর সে বিষয়ে কোনো দাবি করা হয়নি। বাংলাদেশের কোনো পত্রপত্রিকায়ও সেটি লেখা হয়নি। এছাড়াও বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক শক্তি বলয়ের নানা হিসেব নিকেশ নিয়ে কথা বলেছেন এই অভিজ্ঞ সাংবাদিক। তবে তিনি স্পষ্টতই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা কোনো দেশে অন্য কোনো দেশ, বিশেষ করে চায়না, রাশিয়া, এমন কোনো দেশ কোন দুঃখে ইনভেস্ট করবে বলুন তো? আসুন তার মুখ থেকেই শোনা যাক বিস্তারিত। ধন্যবাদ এনায়েত কবির যোগ দেওয়ার জন্য। আমি আসলে শুরু করতে চাই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিদেশ সফর শুরু করলেন বা করতে যাচ্ছেন চায়না সফর দিয়ে। মালয়েশিয়ায় যাচ্ছেন বটে, কিন্তু সকলেই বলছেন যে চায়নাটা মূল উদ্দেশ্য। আপনি এই সফর সম্পর্কে আপনার কি জানা আছে? এটা কি দ্বিপাক্ষিক সফর? এটা আসলে কি সফর? সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। দেখুন, গতকাল বৃহস্পতিবারে তো চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি মিস্টার ওয়েন, উনি সৌজন্য বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দুজনেই উপস্থিত ছিলেন। তো বৈঠকের পরে আসলে সাংবাদিকদেরকে তেমন কিছু জানানো হয়নি। একজন ডিপিএস সম্ভবত ওনার নাম স্বাধীন, উনি জানিয়েছেন যে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু চীনের পক্ষ থেকে কিন্তু এই সফরের ব্যাপারে এখন পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে কিছু জানানো। তো বিষয়টা যেটুকু জানতে পেরেছি যে উনি যাচ্ছেন মালয়েশিয়ায়, সেখানে সরকারি বিভিন্ন বৈঠক তো হবেই, তার পাশাপাশি মালয়েশিয়ান পোর্ট অথরিটির চেয়ারম্যান, মালয়েশিয়ার পেট্রোনাসের চেয়ারম্যানের সঙ্গে উনি বৈঠক করবেন। আবার চীনে উনি যাচ্ছেন হচ্ছে আনোয়ার ইব্রাহিমের সাথে একটা বৈঠক হচ্ছে। জি, আনোয়ার ইব্রাহিমের সেটাই সরকারি বৈঠক বললাম। তো এরপরে উনি যাচ্ছেন হচ্ছে ডারলিনে, মানে 4 দিনের সফর তো চীনে বলা হচ্ছে। তো ডারলিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে উনি থাকবেন তিনি। উনি কি বেইজিং যাচ্ছেন না? তার মানে দালিয়ানেই থাকবেন? ডালিয়ানে উনি 3 দিন থাকবেন। 3 দিন তো সম্মেলনের বিভিন্ন অকেশনে ওনার উপস্থিতি থাকবে, এরকম আমরা জানতে পারলাম। একদম সফরের শেষ দিনে উনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন, এরকম একটা। সেটা কি বেইজিং এ নাকি দালিয়ানে? না, এটা বেইজিং এ। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে ডক্টর ইউনূসের তো বিরাট ভালো সম্পর্ক এবং বিরাট দহরম মহরম। ডক্টর ইউনূস, আপনার মনে আছে কিনা জানি না, বিরাট লটবহর নিয়ে সেখানে গিয়েছিলেন এবং অনেক কিছু করে এসেছিলেন বলে আমরা খবর পেয়েছিলাম। মানে 28টা না 29টা মিটিং করেছিলেন উনি 2 দিনে বা 3 দিনে। এখানেও কি ডক্টর ইউনূস থাকবেন বা এরকম কিছু? সেরকম কিছু জানতে পারিনি। আচ্ছা, মানে আমি জানতে পারি। তবে আমাদের এই যে খলিলুর রহমান যেখানে থাকেন সেখানে তো অবভিয়াসলি খলিলুর রহমান এবং মোহাম্মদ ইউনূসের একটা জুটি কাজ করে। সুতরাং
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ওনারা তো ধরুন আহ, যে 3 বছর এই যে অন্তর্বর্তী সরকার ছিল, তারা তো বিভিন্ন সময়ে যেটা করতো সেটা হচ্ছে দ্বিপাক্ষিক কোনো সফর তেমন কিন্তু হয়নি ওই সময়ে। বিভিন্ন সম্মেলনে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, এবং তারপরে সেই দেশের শীর্ষ ব্যক্তির সঙ্গে দেখা করে এসছেন। ব্যাপারটা এভাবেই মেয়রের সাথে দেখা করেছেন, ধরুন ঘটছিল ইংল্যান্ডে ঘটছিল এসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি, ইটালিতে গিয়ে ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি, মেয়রের সাথে রোমের মেয়রের সাথে মেয়রের অফিসে গিয়ে দেখা করে এসেছিলেন। তো এইটা আমি এই এই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ব্যাপারে আমি যেটা জানতে চেষ্টা করছিলাম আসলে, যে মানে কি কি এজেন্ডা যেগুলো চীনের সঙ্গে সাধারণত আমরা আমাদের আলোচনায় থাকে। সবচেয়ে বড় আলোচনায় থাকে হচ্ছে তিস্তা। হ্যাঁ, তো তিস্তার ব্যাপারে জানতে পেরেছি যে চীনের একেবারেই আর আগ্রহ নেই। যদিও চীনের একটি কোম্পানি এটা ফিজিবিলিটি স্টাডি করেছিল তিস্তা মহকুল পরিকল্পনার যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টে। তো সেইখানে তারা নিজ নিজ ব্যয়ে নিজ ব্যয়ে ইয়েটা করেছিল, ফিজিবিলিটি নিজ ব্যয়ে তারা একটা ফিজিবিলিটি স্টাডি এই করেছিল। ফিজিবিলিটি স্টাডিটা করেছিল। করার পরে হচ্ছে তারা জানিয়েছিল যে $1 বিলিয়ন মতো একটা বাজেটের প্রসঙ্গ আমরা শুনেছিলাম, এবং চীন যে অর্থায়ন করতে ইচ্ছুক ছিল। তো সেটা নিয়ে তো তখন শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের একটা টানাপোড়েন হয়েছিল। সেই প্রেক্ষিতটা আমাদের জানা ছিল, এবং সেখান থেকে এই আলোচনাটা চলছিল। কিন্তু এটা গতকালকে জানতে পারলাম যে চীনের পুরোপুরি অনগ্রহ আছে বিষয়টাতে, এবং আর এই বিষয়ে কেন সম্ভবত চীনের অনাগ্রহটা, আলোচনা কেন হবে না। কেন এনায়েত কবির? সম্ভবত সম্ভবত চীন এই মুহূর্তে ভারতের জন্য স্বস্তিদায়ক নয়, এরকম কোনো বিষয়ে জড়াতে চাইছে না, এটা কি যতদূর জানি। এ কারণে যে মার্কিন যে সমীকরণ বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, মার্কিন যে সমীকরণ, সেই সমীকরণটা একটু কেচে গেছে, বিশেষ করে ইরান যুদ্ধের পরে, এবং সে কারণেই কি চীন এখন সেই ভারতের সাথে সেইটা কোনো রকমের বৈরী সম্পর্ক তৈরি করতে চাইছে না? সেইটা আসলে কিন্তু চীন, আপনি খেয়াল করবেন যে এর আগে যে ভূরাজনৈতিক বিষয়গুলো, তাতে অনেকটা ক্ষেত্রেই হচ্ছে চীন কিন্তু ইয়ে করছিল। চীন কিন্তু ভারতকে সঙ্গে নিয়ে তার কৌশল সাজাতে চাচ্ছিল। বছর 2 আগে যদি আমরা দেখি, বিভিন্ন সময়ে তাদের দ্বিপাক্ষিক বৈঠক চলছিল, নানান ফোরামে তাদের বৈঠক চলছিল, রাশিয়ার মধ্যস্থতায় চলছিল। তো ইরান যুদ্ধের ক্ষেত্রে পরে যে ব্যাপারটা হলো, যে এই যুদ্ধের সময় তো ভারত, যদিও ট্রাম্প বলছেন যে চীন এবং রাশিয়া নিরপেক্ষ ছিল, কিন্তু আমরা আমরা জানি যে এটা অনেকটাই ইরান যুদ্ধটা চীনের সঙ্গে আমেরিকার প্রক্সি ওয়ার ছিল। তো সেখানে এই প্রেক্ষাপটে দেখা যাবে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু ভারতের একটা সংযোগ ছিল। ভারত এবং ইসরায়েলের সঙ্গে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেই সমর্থন করেছিল। তো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরে সম্ভবত পরিস্থিতিটা বদলে যায়। তাদের মধ্যে কোনো সমঝোতা হয়েছে, কূটনৈতিক মহলে এরকম আলোচনা আছে যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সমঝোতার ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে এশিয়ার ভূ রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে কিছু সমঝোতার কারণে হচ্ছে পরবর্তী পর্যায়ে দেখা গেল যে এই একেবারে সম্প্রতি 8 বছর আগে
মিনিস্ট্রি অফ ওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিস্ট্রি অফ ওয়ার যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছিল যে প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড নাম ধারণ করেছিল। সেই 8 বছর পরে আবার এই জাস্ট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন যখন হলো, এই 1 মাস আগে, কয়েক সপ্তাহ আগে, রুবিও এসেছিলেন তখন ভারতে। জি, হ্যাঁ। তো তার কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এই ইন্দো শব্দটা তারা পরিত্যাগ করলো, করে আবার পুরোনো নামে ফিরে গেল। কেন করলো? সেইটাই বুঝতে চেষ্টা করছিলাম যে এটা শুধু ইতিহাসগত কারণ নাকি গভীর কোনো কূটনৈতিক কৌশল আছে এটার মধ্যে। তো সেখানে এই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, মালকা প্রণালী ঘিরে যে মার্কিন কৌশল নতুন বা ভারতের সঙ্গে তাদের যে পারস্পরিক কৌশল, সেখানে আপনি দেখবেন যে কোয়াড গঠিত হয়েছিল কিন্তু জাপান, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং আমেরিকার সমন্বয়ে। কিন্তু কোয়াড কখনই সক্রিয় হতে পারেনি। বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য দীর্ঘ সময় টাকাটা দেওয়া হচ্ছে কোয়াডে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ যোগ না দেওয়াতে কোয়াডের কিছু অসম্পূর্ণতাও ছিল। তো এরপরে এই অনেক দিন পরে আপনার এই সম্প্রতি কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, এরপর পরে দেখা গেল যে কি বলে আপনার কমান্ডের নাম পরিবর্তন হয়েছে, এবং এইটা নানান মিলিটারি নিউজ সহ বেশ কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি নিউজ এজেন্সি গুলো যেগুলো বলছে, তাতে তাদের একটা ইঙ্গিত আছে যে তারা জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়াকে কেন্দ্র করে আগে যেমন চীন উপসাগরকে ধরে তারা যে চীন বিরোধী প্রতিরক্ষা নীতিটা সাজাতো, সেই কৌশলের দিকে আবার তারা মনোযোগ দিয়েছে। তো সেইটা অবশ্য প্রমাণ করেন না যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে তারা ছেড়ে দেবে লেট অ্যালোন। হ্যাঁ, সেইটা আসলে প্রমাণ করে না কিন্তু আর কি। হ্যাঁ, সেখানে শুধু কৌশলটা বদলালো, এবং কূটনৈতিক মহলে এরকম আলোচনা আছে যে চীনে, যেহেতু চীনের সঙ্গে সম্ভাব্য একটা সমঝোতা হয়তো ট্রাম্পের হয়েছে, এবং তার পরপরই হচ্ছে ভারতের গুরুত্ব হয়তো কিছুটা হারিয়েছে। এই অঞ্চলের প্রধানতম অংশীদার ছিল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই গুরুত্বের জায়গাটা বোধহয় একটু কমেছে, এবং ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের কৌশলটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো পুরোপুরি ভারতের উপর আর নির্ভর করতে চাইছেন। এবং সেই ক্ষেত্রে একটা কমন ব্যাপার আছে যে 1971 সাল থেকে আমরা দেখেছি যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে তাদের একটা দ্বিপাক্ষিক ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করেছিল 1971 সাল থেকে, যেমন টানা কিন্তু 1990-এর যে সোভিয়েত ইউনিয়নের পতন পূর্ববর্তী সময় পর্যন্ত কিন্তু আমরা দেখেছি, এবং তারপরেও এটা। কিন্তু এনায়েত কবির, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ধরুন ভারত মহাসাগর, বঙ্গোপসাগর কেন্দ্রিক যে ইন্দো প্যাসিফিক একটা অপারেশন বা ইন্দো প্যাসিফিক একটা স্ট্র্যাটেজি, হঠাৎ করে ধরুন পাকিস্তান ঘোষণা দিল বঙ্গোপসাগরে তারা সাবমেরিন মানে করবে, ডিপ্লয় করবে। মানে কোথায় করবে, কার বঙ্গোপসাগর তো মানে পাকিস্তানের কোনো অংশ নেই, কোথায় করবে? এটা কি বাংলাদেশের উপর? একেবারেই নেই। এবং সেইখানে একটা আলোচনা গত বছরে কুনমিংয়ে শুরু হয়েছিল, এটা চীনের উদ্যোগে শুরু হয়েছিল। সেই আলোচনাটা ছিল হচ্ছে চীন, পাকিস্তান, বাংলাদেশের একটা জোট। মানে সেইটা তো চীন চাইতেই পারে, সেটা হচ্ছে যে যখনই
ভারত কেন্দ্রিক একটা যুক্তরাষ্ট্রীয় উপস্থিতি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যাচ্ছিল, তখন চীন তাদের কৌশলগত কারণে স্বাভাবিকভাবেই হচ্ছে পাকিস্তান কে ব্যবহার করতে চাচ্ছিল হয়তো, এবং সেইখানে বাংলাদেশের পট পরিবর্তনের পরে বাংলাদেশও তো বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রণ তো অনেকটাই আলগা হয়ে গেছে বাংলাদেশের এবং স্বাধীনতা বিরোধী শক্তির হাতে চলে যায়। এবং সেটা আমরা এই যে সম্প্রতিও দেখছি, দেখুন যে এই গতকালকেই মিলিটারি একাডেমিতে আপনার ক্যাডেটদের যে হলো, সেইখানে জামাত ইসলামের শাহজাহান চৌধুরীর উপস্থিতি ছিল। খুব ভয়াবহ সব ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান এই প্রথমবারের মতো বললেন যে ধর্মীয় অনুশাসনের কথা, বাংলাদেশের সেনাবাহিনীকে ধর্মীয় অনুশাসনের আওতায় আনতে বললেন বা প্র্যাকটিস করতে বললেন। মানে আগে থেকেই আছে। না, সে তো বললাম এতদিন কি ছিল না, এতদিন কি ছিল না, তাহলে এটা জোর করে বলতে হলো কেন? প্রসঙ্গটা সেখানে হচ্ছে যে প্রসঙ্গটি আসবে সামরিক বাহিনীর ক্ষেত্রে, যে তাদের প্রথম কথা হচ্ছে সংবিধানের প্রতি আনুগত্যের প্রশ্ন। তো সেইটি তো সামরিক বাহিনী বাংলাদেশে বারবারই লঙ্ঘন করছে, সেই শপথ ভঙ্গ করে বারবারই সংবিধান লঙ্ঘন করে। হ্যাঁ, কিন্তু তাদের মূল বিষয়টি হওয়া দরকার হচ্ছে সংবিধানের প্রতি আনুগত্য, এবং সংবিধানের প্রতি আনুগত্য রেখে দুটি প্রধান দায়িত্ব তাদের আছে। একটি হচ্ছে যে বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আরেকটি হচ্ছে সংবিধানকে রক্ষা করা, তাই না? কিন্তু জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ওখানে গেলেন, ওটা কি ওনার আসন? এইটা আমার ঠিক স্পষ্ট জানা নেই, সম্ভবত। কিন্তু ওনার আসন হলেই কি উনি যেতে পারেন? এর আগেও তো এমপিরা ওই আসনে মানে ছিলেন, কেউ কি এরকম গেছেন? এটি আমার কাছে একটু বিস্ময়কর লেগেছে যে মানে এরকম একটি প্রোগ্রামে জামাতের একজন এমপিও যদি হন, তিনি উপস্থিত থাকতে পারেন কিনা, বা তাকে এত গুরুত্ব দিয়ে উপস্থিত করার প্রয়োজন পড়লো কেন? এনায়েত কবির, আমি আবার ফেরত যেতে চাই চায়না সফরে। চায়না সফর নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটুকুই আলোচনা বা যতটুকুই সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছি, যে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্প, তারপরে হচ্ছে নীলফামারীতে হাসপাতাল, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু, আরেকটি যমুনা সেতু, এগুলো নিয়ে চায়নার কাছ থেকে তারা টাকা চাইবে। এবং মানে এখন যে বৈশ্বিক অর্থনীতির অবস্থা, তাতে চায়নার পক্ষে এত টাকা আসলে দেওয়া সম্ভব না। বিনিময়ে চায়না আসলে কি চাইতে পারে বাংলাদেশের কাছে, আপনার কি ধারণা? আমি যতটুকু বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানতে পেরেছি সেটি উল্লেখ করতে পারি এখানে। সেটা হচ্ছে যে সম্ভবত 15টা সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা করছে, কোনো চুক্তি নয়। আচ্ছা, চূড়ান্ত কোনো চুক্তি নয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশ এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে, এবং এটা হচ্ছে কার্যকর আছে। হ্যাঁ, তো এটির পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব্যাটিং করে চলছে, খুবই উচ্চকিত। হ্যাঁ, এখন এই চুক্তি থাকা অবস্থায় চীন তো বটেই, অন্য কোন দেশও বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে, এইটা আমার কাছে না একটু মানে অর্থনীতিবিদ হিসেবে আমার কাছে একটু মনে হয় যে আচ্ছা, এই কারণে কি বিডা চেয়ারম্যান এখন বিদেশ বাদ দিয়ে, মানে ডক্টর ইউনূসের খুবই খুবই পছন্দের বালক আশিক চৌধুরী এখন কি তাই মানে চায়না বাদ দিয়ে, বিদেশ বাদ দিয়ে বাংলাদেশের ভেতরকার বিনিয়োগ নিয়ে উনি কথা বলছেন? আপনার কি তাই মনে হয়? এই ওয়ান্ডার বয় তো এখন পর্যন্ত কোনো বিনিয়োগ আনতে পেরেছেন বিদেশ থেকে এরকম জানা নেই। হ্যাঁ, উল্টো
আহ, আমাদের দেশের অর্থ ব্যয় করে, হ্যাঁ, গোয়াংজুতে একটা অফিস খোলার চেষ্টা করছেন। সেখানে একটা বায়বীয় খরচ টরচ হয়তো দেখানো হবে। হ্যাঁ, আহ, এমবেসি থাকতে চীনের একটা ইভেন্ট কেন আবার কোম্পানিকে অফিস খোলা দরকার হচ্ছে? চীনের একটা ইভেন্ট কোম্পানিকে এটা দায়িত্ব দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে যে চীনের বিভিন্ন আপনার বেসরকারি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন গুলো বাংলাদেশে ইকোনমিক বেজার আন্ডারে যে ইকোনমিক অঞ্চলগুলি আছে, এগুলির মধ্যে কিছু কিছু আগ্রহ তো আগে থেকে ছিল। সেগুলো হয়তো ও, ও, কিছু কিছু ও, প্রস্তাব থাকতে পারে। কিন্তু মানে একদম সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যে বিনিয়োগের বিষয়গুলো, সেগুলো তো আর বিরাট বিষয় নয়। কিন্তু আম, এখন পর্যন্ত যেহেতু সে ব্যক্তিগতভাবে চেয়ারম্যান হিসেবে সে তো বিদেশি বিনিয়োগের ব্যাপারে কোনো আশানুরূপ কিছু করতে পারেনি, সুতরাং তাকে দেশি বিনিয়োগ দিয়ে হলেও হচ্ছে কিছু কাজ করে দেখাতে হবে, তার এইটার মানে, কারণে হয়তো টু বলতেছে। কাট দ্য লং স্টোরি শর্ট, এনায়েত কবির, আপনার কি মনে হচ্ছে এই যে ধরুন চীন সফর, মানে এই সফরটা শুধুমাত্রই লোক দেখানো হবে? 15টা সমঝোতা স্মারক ছাড়া মানে কাজের কাজ বড় কিছু হবে না? আহ বড় ধরনের কোনো সহযোগিতা চুক্তি হবে বেসামরিক ক্ষেত্রে, সেটির সম্ভাবনা কম। সামরিক ক্ষেত্রে? এখন সামরিক ক্ষেত্রে হলেও হতে পারে, সেটির বেশ কিছু আলোচনা আছে। হ্যাঁ, সেই আলোচনাগুলি কিন্তু সামরিক এখনো ক্ষেত্রে করতে খুব গেলে, খুব প্রাথমিক পর্যায়ে আছে। সামরিক ক্ষেত্রে করতে গেলে তারেক রহমানের এই আমেরিকার হাত, আমেরিকার যে মাথায় মানে হাত আছে তার, সেই হাত সরে যাবে না? আহ, সেটি সেটি হচ্ছে আম, দেখবার বিষয় যে এই বাণিজ্য চুক্তি থাকা অবস্থায় যে আলোচনাটা চলছে, যে চীন থেকে J-10 এয়ারক্রাফট কেনার ব্যাপারে, যুদ্ধ বিমান কেনার ব্যাপারে, সেটি হয়তোবা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। ধরুন আবার এমন কিছু করে এলে এবার জাতিসংঘে কি তারেক রহমান যেতে পারবেন, মানে আমেরিকায় যেতে পারবেন? দেখুন, এইটার কিন্তু এখন পর্যন্ত কোনো চূড়ান্ত হয়েছে এই আলোচনাটা, আহ, এই ব্যাপারে কিন্তু ও, উম, আমাদের কাছে কোনো কনফার্ম নিউজ নেই এই মানে উনি J-10 আমেরিকায় ব্যাপারে। যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা নিয়ে? না, উনি আমেরিকায় যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা তো হচ্ছে আরো পরের বিষয়। সেটা তো ধরুন আসবে যে এই তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতি। সভাপতি নির্বাচিত হয়েছেন, সুতরাং নিশ্চয়ই কোনো একটা অ্যাডভান্টেজ উনি পাবেন। কিন্তু এখন পর্যন্ত যতদূর জানা, যে আগের যে কিছু বিধিনিষেধ ছিল তার ব্যাপারে, সেগুলি বোধহয় এখনো আহ, বলবৎ আছে, সেগুলি এখনো নিষ্ক্রিয় হয়নি। আমি আরেকটি প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস মানে কাজ করছে। মূলত উনি জঙ্গিবাদের কথাই বলেছেন, এবং আসলে এবং তারা নজর রাখছে বাংলাদেশের উপরে। এরকম একটা পরাশক্তির নজর তো একটু খারাপই, বদনজর আমি মানে বলতে পারি কিনা আমরা। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কারণটা হলো যে এটা নিয়ে ধরুন আমি একটা বড় কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক একটা ইনভেস্টিগেটিভ কাজ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের সেপারেটিস্ট গ্রুপ, তারপরে রাখাইনের সেপারেটিস্ট গ্রুপ, এবং আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামের সেপারেটিস্ট গ্রুপ, এইগুলোর সমন্বয়ে যে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে জর্জ সরোসদের পৃষ্ঠপোষকতায় চলছিল, হ্যাঁ, সেটি কিন্তু এখনো থেমে নেই, সেটি বরং আরো সক্রিয় আছে।
তো সেটি যেহেতু আমি ওই বিষয় নিয়ে কাজ করছি, খুব বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না, কিন্তু আমার কাছে খুব ভীতিকর লেগেছে এই ইসরায়েলি নিঃসন্দেহে ভীতিকর যে মানে রাষ্ট্রদূতের। বিগ বিগ হ্যাঁ, ব্রাদার ইজ ওয়াচিং ইউ, এটা কিন্তু একটা ভয়াবহ মানে তো ভীতিকর কারণ লেগেছে এই অর্থে যে মানে সে কি বলতে চাইলো যে বাংলাদেশে হামাস আছে মানে কি বাংলাদেশের পাশে ইসরায়েলও লাগবে আরেকটা। এটা কিন্তু মণিপুরের ওই অংশটাকে মিনি ইসরায়েল আগে থেকে বলা হয়, এবং আপনি জানানো হয়তো যে নাম দেয়া আছে হচ্ছে জেরুজালেম। হ্যাঁ, তো আহ, এই এই রাষ্ট্রের নামকরণ করা আছে। তাই তো নাকি ওই, মানে হ্যাঁ, তো তো ওই 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 কারণে ওই আলোচনাটা বিস্তারিত যাচ্ছি না, কারণ আমি এটা নিয়ে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কিছু কাজ করছি, আমাদের হাতে বেশ কিছু তথ্য আছে। আহ, হয়তো এটা উম, আমরা খুব নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি জানতে পারবো, খুব কিন্তু কিন্তু খুব ধরুন আমি অদূরবর্তী সময়ের মধ্যেই হয়তো আমরা শেষ করতে পারবো। এনায়েত কবির, আমি আপনাকে একটা মানে শেষ প্রশ্নের আগের প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে দেখা গেছে যে চায়না সফর বাংলাদেশের মানে রাষ্ট্র মানে সরকার প্রধানের চায়না সফর খুব একটা সুখকর নয়। চায়না থেকে ফেরার পরেই নানা রকম বা চায়না থাকাকালীন অবস্থাতেও নানা রকম ঘটনা ঘটে এবং সেটা আসলে খুব ভালোভাবে শেষ হয় না। আপনার কি মনে হচ্ছে তারেক রহমান খুব মানে সহি সালামতে এই সফর শেষ করতে পারবেন? দেখুন, প্রথমত আমি এখন আমি এখনো নিশ্চিত নই যে এটা দ্বিপাক্ষিক সফর কিনা। হ্যাঁ, কারণ চীনের পক্ষ থেকে এরকম কোনো দ্বিপাক্ষিক সফরের কথা কিন্তু এখনো বলা হয়নি। হুম, তা কোনো তো পত্রিকা তো আমি হেডিংও করেনি যতটুকু দ্বিপাক্ষিক সফর। মনে হচ্ছে যে একটা চীনে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকেই উনি যোগ দিচ্ছেন, সম্মেলনে, এবং তারপরে শি জিনপিং এর সাথে ওনার একটা আহ, সংক্ষিপ্ত হয়তো আহ, দ্বিপাক্ষিক বৈঠক হবে। তো এইটা দিয়ে কিন্তু হচ্ছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো খুব নিশ্চিত হওয়া যায় না। আর আহ, জটিলতা তো তৈরি হবেই একটা, যেহেতু পুরাকূটনৈতিক জটিলতার মধ্যে বাংলাদেশ আছে। হ্যাঁ, এখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি আছে, কেউ স্বীকার করুক বা না করুক, হুম, সেটা সামরিক বাহিনীর মাধ্যমে আছে, সেটা রাষ্ট্রের মাধ্যমে আছে, কিন্তু সেটা আপনি কি লক্ষ্য করেছেন যে ধরুন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমন কোথাও নেই যে যাচ্ছেন না, এবং উনি সারদায় গেলেন যেখানে পুলিশ প্রশাসনের মানে প্রশিক্ষণের জন্য বোধ করি একটা মানে এই সেটা ব্যাপারটা নিয়ে তো কি আলোকপাত করবেন? আমি দুদিন আগে একটা প্রতিবেদন করেছি। সেখানে উনি গিয়েছিলেন, মানে ব্রেন সাহেব ব্রেন সাহেব তো আম কিনতে গেছেন রাজশাহীতে। তো যাওয়ার পরে হচ্ছে সারদা পুলিশ একাডেমিতে অধ্যক্ষ আইজুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন, এবং 24 সাল পর্যন্ত ওখানে যে একটা প্রশিক্ষণ সহায়তা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই প্রশিক্ষণ সহায়তাটা আবার নতুন করে চালু করতে চাচ্ছে। এবং এখানে কিন্তু যুক্ত ছিল সবসময় হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেসরকারি প্রশিক্ষক, মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রশিক্ষক। এবং তাদের মধ্যে আমরা এর আগে দেখেছি যে দু একজন, যেমন ড্যানিয়েল রোমান, হ্যাঁ, তাকে আমরা জানতাম যে ভাড়াটে বা মার্সেনারি। মার্সেনারি, হ্যাঁ। হ্যাঁ, যে এখন পাকিস্তানে আছে, পাকিস্তানে কোথাও প্রশিক্ষক হিসেবে কাজ করছে। হ্যাঁ, তো এই ধরনের প্রশিক্ষকরাই কিন্তু এখানে এসে পুলিশ একাডেমিতে কাজ করেছে। এইটা আবার ব্রেন সাহেব চালু করতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে দুই ভাবে সে চারঘাট এবং চাঁপাইনবাবগঞ্জে গিয়েছে, এবং চারঘাট এবং চাঁপাইনবাবগঞ্জে গিয়ে মূলত এই যে ভারত থেকে যে পুশিনের ঝামেলা চলছে নতুন করে বিভিন্ন বর্ডারে, তো এই দুই জায়গায়
সম্ভবত তাকে দেখানো হয়েছে যে হ্যাঁ মুসলমানদেরকে বিতরণ পুশিং করছে করা ভারত এবং পুশিং করছে, এইটাকে হয়তো আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার একটা বিষয়টি ছিল, প্রামাণিকভাবে সে দেখতে চাচ্ছে। আর আমার কাছে যেটা বিস্ময়কর লাগে, ধরেন একটা শহরে, সে বিভাগীয় শহরে গিয়েছে, তো সেখানে মানে বিভাগের সমস্ত সরকারি লোকজনের সঙ্গে তার সাক্ষাতের প্রয়োজন হলো কেন? সবাই গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবে কেন? হ্যাঁ, প্রায় 13 জনের মতো আমরা তালিকা পেয়েছি। সেটা কি ধরুন এরকম, ধরুন তুরস্কের প্রধান মানে পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে, তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব সকলে মিলে গিয়ে মানে এয়ারপোর্টে তাকে স্বাগত জানিয়েছেন। মানে এটা কি মানে এই সরকারের বা মানে ইউনূস সরকারের আমলের যে ধারাবাহিকতা, সেটাই তো আসলে আমরা দেখতে পাচ্ছি। অনেকটাই তাই, অনেকটাই তাই। এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেহেতু সেখানে নেতৃত্ব দিচ্ছেন খলিলুর রহমান, হ্যাঁ, এবং কি বলে জাস্ট প্রচলিত কিছু কথা আছে যে খলিলুর রহমানের কর্তৃত্ব আছে সরকারের উপরে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি একটা কামনার বিষয় হয়ে দাঁড়াবে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে, সেটা তো হতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেখানে বিচার বিভাগীয় একটা কর্মকর্তারা গিয়ে তার সঙ্গে কি এত জরুরি আলোচনা করতে হইলো, বা আপনার সেখানে স্থানীয় কিছু রাজনীতিবিদকে কি আলোচনা করলেন, বা আমাদের ধরেন প্রশাসনের বিভাগীয় শিষ্যবৃত্তিটা কেন গেলেন? আবার মানে উনি তো একটি দেশের প্রতিনিধি হিসেবে একজন আমলা, ব্রেন্ট ক্রিস্টেনসন, তাই না? তো তার সঙ্গে সাক্ষাতের জন্য এত উদ্গ্রীব কেন? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো তার গুরুত্ব অপরিসীম। মানে একজন আমলা হলেও উনি সচিব পদমর্যাদারও মানে একজন আমলা হতে পারেন ওনার দেশে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো উনি আসলে অনেক বড় ফ্যাক্টর, এবং বাংলাদেশকে মানে সরকার পরিবর্তন করে ফেলতে পারে। তার মানে এতদিন ধরে আমরা জানতাম যে মানে বলা হতো যে বাংলাদেশে হচ্ছে সরকার পরিবর্তন মানে করতে পারে হচ্ছে ব্যুরোক্রেসি আর সেনাবাহিনী, কিন্তু আমরা সব সময় বিদেশিদেরকে দিইনি, মানে খুব একটা পেছনে রেখেছি। কিন্তু এখন তো সেটাকে 2024-এর পরে তো পাত্তা না দিয়ে উপায় নেই আমাদের। না, তো 2024-এ আমি অন্তত বারবার বলার চেষ্টা করি যে 2024-এর 5ই আগস্ট হচ্ছে বাংলাদেশ বিরোধী একটি প্রতিবিপ্লব হয়েছে। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশ বিরোধী একটি প্রতিবিপ্লব হয়েছে, কারণ সেখানে যুদ্ধবিরোধী জামাত ইসলামের সমর্থনে সামরিক বাহিনীর কর্তৃপক্ষের একাংশ এই ঘটনাটি ঘটিয়েছে। এবং তারপরে এতে চায়নার ভূমিকাটা আসলে কি ছিল ইনায়েত কবির? আমি শেষ করি আপনাকে এই প্রশ্নটা দিয়ে, চায়নার ভূমিকাটা আসলে কি ছিল? 5ই আগস্টের কথা বলছেন? জি জি। এখানে চীনের ভূমিকা তেমন কিছু, কিন্তু আমরা এখন পর্যন্ত, আমি ওই সময়ের নানা কিছু বিষয় নিয়ে চেষ্টা করেছি, কিন্তু তাদের এই পট পরিবর্তনের বিষয়ে তাদের কোনো সম্পৃক্ততা কিন্তু এখন পর্যন্ত পাই। বরং তারা একটা স্থিতিশীল বাংলাদেশে চেয়েছিল, এবং তাদের বাংলাদেশে কিন্তু মনে রাখতে হবে যে তাদের একটা বিপুল বিনিয়োগ আছে। জি জি, অশেষ ধন্যবাদ আপনাকে। কিন্তু তাদের বিনিয়োগের তো 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, কারণ পদ্মা সেতুর মাটি কেটে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কখন পদ্মা সেতু ভেঙে পড়ে, এরকম একটা ভয়াবহ ঘটনা তো ঘটতে পারে। আমি সম্প্রতি পদ্মা ব্রিজের উপর দিয়ে এসেছি কিছুদিন আগে, এই 1 সপ্তাহ আগে। হ্যাঁ, তো আমি ওখানে যে পরিমাণ চর মানে চরের দেখেছি, মানে আমার কাছে তো মনে হলো নদী কই। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই মাটি সরানোর ব্যাপারটা আসলে যেহেতু প্রকৌশলগত বিষয়, এটি নিয়ে একটা জরুরি তদন্ত হওয়া দরকার বলে মনে হয়। খুবই জরুরি। ধন্যবাদ ইনায়েত কবির আপনাকে। এবং আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব তারেক রহমানের সফর শেষ হওয়ার পরে কি পেলেন বা কি নিয়ে আসলেন এটা নিয়ে। আপনি তো বললেনই যা যা হতে পারে,
দেখা যাক। 21 তারিখে যাচ্ছেন 4 দিনের সফরে, ফেরত আসতে 26 তারিখে ফিরবেন বলে না, জানালেন। 21 তারিখে উনি যাবেন তো মালয়েশিয়া। এক্স্যাক্টলি, দুদিন মালয়েশিয়া থেকে যাবেন, তারপরে 23 থেকে 26 হচ্ছে 26 অবধি এখানে থাকবেন। মানে এটা হচ্ছে কূটনৈতিক সূত্রে জানতে পেরেছে। এখন পর্যন্ত কিন্তু মানে চীন বা কি কারণে এত ইয়ে রাখা হচ্ছে, মানে এটাকে এত সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আমাদের ধারণা নেই। ভালো থাকবেন মাসুদা। জি, আপনিও ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ আপনাকে।